উপাচার্য নিয়ে উত্তাল দুই বিশ্ববিদ্যালয়, তৃতীয় দিনের মতো ব্লকেড ডুয়েটে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে কর্মবিরতি অব্যাহত। পৌর রাজধানীর বিজয় সরণির কলমিলতা কাঁচা বাজার, ফায়ার সার্ভিসের 10টি ইউনিট সোয়া 1 ঘন্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। রাজস্ব বোর্ডের কর আহরণের ব্যর্থতায় দাম বাড়ছে জিনিসপত্রের, খাদ্য ও জরুরি পণ্যের উপর শুল্ক কমানোর পরামর্শ গবেষকদের। পাঠ্যপুস্তকে স্বমহিমায় ফিরে আসছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, রচিত হচ্ছে মহান মুক্তিযুদ্ধে তার প্রকৃত ভূমিকা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইসলামিক সেন্টারে হামলায় 3 জন নিহত, 2 বন্দুকধারীর মরদেহ উদ্ধার। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরে বিস্তারিত। সাথে আছি সাদিয়া জাহান মিম। উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে ডুয়েটের তৃতীয় দিনের মতো আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা। এদিকে উপাচার্যের অপসারণ ও হামলার দাবিতে নবম দিনের মতো কর্মবিরতি চলছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। 3 দফার দাবিতে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে ব্লকেট কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এতে স্থবির হয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম। এদিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণ এবং আন্দোলনরত শিক্ষক কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে 8ম দিনের মতো কর্মবিরতি চলছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষক কর্মচারীরা। ডুয়েটের ব্লকেট কর্মসূচি নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, কি বলছেন শিক্ষার্থীরা? তাদের দাবি নিয়ে কি প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে? মিম, আপনি জানেন যে ডুয়েটের শিক্ষার্থীরা 3 দফা দাবি নিয়ে আসলে এই ব্লকেট কর্মসূচি পালন করছে। আজকে তৃতীয় দিনের মতো কিন্তু সেই কার্যক্রম এখনও চলমান রয়েছে। আমি যদি আপনাকে দেখাই, এখনও কিন্তু সেই মেইন গেটে তালা ঝুলছে এবং বিভিন্ন ভাঙাচোরা জিনিসপত্র রেখে পুরো গেটটি আসলে আটকে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা আন্দোলনরত যারা শিক্ষার্থী আছে তাদের সাথে কথা বলেছি। তাদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে শিক্ষক সমিতির সাথে তারা আসলে এখন বসে এই ব্যাপারটি নিয়ে আসলে আলোচনা করছে এবং তাদের একটি প্রতিনিধি দল হয়তোবা মন্ত্রণালয়ে যেতে পারে, শিক্ষা মন্ত্রণালয়ে যেতে পারে তাদের যে দাবিগুলো আছে সেগুলো উপস্থাপন করার জন্য। এবং এর আগেও আমি আপনাকে আরেকটি কথা জানিয়েছি, সেটি হলো যে গতকাল দুপুরের পরেই কিন্তু প্রায় অজ্ঞাতনামা 2 থেকে 250 জনকে আসামি করে সরকারি কাজে বাধা দেওয়া, ভাঙচুর, এই অভিযোগগুলো এনে আসলে একটা মামলা দায়ের করা হয়েছে এবং এই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বা আটকও করা হয়নি। এবং এর পাশাপাশি সকালে যখন আমরা ডুয়েট ক্যাম্পাসে এসেছি তখন থেকেই আমরা যেটি দেখেছি যে অনেক শিক্ষার্থী আসলে ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছে। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তৃতীয় বর্ষের যারা শিক্ষার্থী আছে তাদের পরীক্ষা শেষ এবং পরীক্ষা শেষ হওয়ার কারণে তাদের যেহেতু আগে থেকেই আগাম টিকিট কাটা ছিল, তারা আসলে অনেকেই ক্যাম্পাস ছেড়ে চলে গেছে বা এখনও যাচ্ছে। এবং এখন পর্যন্ত কিন্তু এখানে যারা আন্দোলনরত শিক্ষার্থীরা কাউকেই আমরা বাইরে দেখিনি এবং তারা আসবে না বলেও আমাদেরকে জানিয়েছে। তার মানে তারা মেইন গেটে তালা ঝুলিয়ে যে ভেতরে আসা যাওয়ার ব্যাপারের যে ব্যাপারটি সেটি আসলে ব্লক করে রেখেছে, এটা ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত যে ক্যাম্পাসের বাইরে বের হয়ে যে আন্দোলন করা সেরকম কোনো কিছু তাদেরকে এখন পর্যন্ত আমরা দেখিনি এবং তারা কিন্তু বের হবে না বলেও জানিয়েছে। যেহেতু শিক্ষক সমিতির সাথে তাদের আলোচনা চলছে, হয়তো বা আলোচনার পরে আমাদেরকে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের পরবর্তী কার্যক্রম কি হতে পারে সেটি আমাদেরকে জানিয়ে দিবে। মিম, ধন্যবাদ মাহমুদা আপনাকে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মকর্তাদের নবম দিনের মতো কর্মবিরতি নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান রায়হান। রায়হান, শিক্ষক কর্মচারীদের কর্মসূচি নিয়ে জানাবেন বিস্তারিত। জি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ নবম দিনের মতো এখানে কর্মবিরতি এবং শিক্ষকদের ক্লাস বর্জন কিন্তু কর্মসূচি চলছে। সেই 11 তারিখ থেকে শুরু হওয়া আজকে এ পর্যন্ত এই কর্মবিরতিতে এখানে কিন্তু স্থবির হয়ে পড়েছে পুরো ক্যাম্পাস। আমরা দেখেছি যে শিক্ষার্থীরা অনেকেই কিন্তু বাড়ি ফিরে গিয়েছেন এবং এখানে যে প্রশাসনিক ভবন রয়েছেন, এখানে যে সকল কর্মকর্তারা যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে আন্দোলন করছেন এবং আন্দোলন শেষে তারা কিন্তু এখান থেকে আবার বেলা 12টা বা 1টার দিকে তারা কিন্তু বাসায়
চলে যাচ্ছেন এবং এর কারণে কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে কিছুটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। কারণ আপনারা জানেন যে সেই 11 তারিখ যখন আন্দোলন হয়েছিল তখন কিন্তু বহিরাগতরা তারা কিন্তু এখানে হামলা চালিয়েছিলেন এবং এই হামলায় কিন্তু 30 জন শিক্ষক তারা কিন্তু আহত হয়েছিলেন। এরপর থেকেই কিন্তু তারা এই উপাচার্যের অপসারণ এবং এখানের ক্লাস বর্জন বিভিন্ন কর্মসূচি তারা দিচ্ছে, তারা দেওয়াল লিখন করছেন এবং তারা সেই সকাল 11টার সময় প্রতিদিন এখানে আসেন, এখানে অংশগ্রহণ করেন প্রশাসনিক কর্মকর্তারা এবং শিক্ষকরা এবং ছাত্ররা এবং এই ক্যাম্পাসের বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেন এই আন্দোলনে এবং এখানে আন্দোলনে তারা এখানে প্রথমে বক্তব্য দিয়ে তারপর ক্যাম্পাস জুড়ে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেন এবং এখানে বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে তারা কিন্তু বক্তব্য দিয়ে তারা শেষ করে এবং তাদের দাবিগুলো হচ্ছে যে এই উপাচার্য তার অনিয়ম এবং দুর্নীতির করেছেন এবং তার এই অনিয়ম দুর্নীতির কারণে তার অপসারণ এবং যে 11 তারিখ তাদের উপরে যে হামলা চালানো হয়েছিল সেই হামলার বিচার চেয়ে তারা কিন্তু এগুলো করছে। আমরা যদি আপনাদেরকে বলে রাখি যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই দক্ষিণ অঞ্চলের মধ্যে শ্রেষ্ঠ একটি বিদ্যাপীঠ এবং এখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু এখানে পড়াশোনা করে এবং এই শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়টি আন্দোলনকারীরা বিবেচনা করে তারা কিন্তু এখানে যে সেমিস্টার ফাইনাল যে পরীক্ষাটি হয়ে থাকে সেটি কিন্তু তারা চলমান রেখেছে এবং এই সাধারণ শিক্ষার্থীরা তারা এই বিষয়টিকে খুবই উপভোগ করেছেন যে এই তাদের আন্দোলনের ভিতরে তারা সেমিস্টার ফাইনাল পরীক্ষা তারা দিতে পেরেছেন। আমি যদি আপনাদেরকে আর একটু বলে রাখি যে এই ঘটনাকে কেন্দ্র করে বহিরাগতরা যে হামলা চালিয়েছিলেন এখানে কিন্তু বিএনপি থেকে প্রায় 8 জনের মতো তাদেরকে কিন্তু বহিষ্কার করা হয়েছে এবং তারা মামলায় করেছে, সেই মামলায় কিন্তু 2 জনকে তারা কিন্তু আটক করেছে এই দুমকি থানা পুলিশ। পটুয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ। রায়হান, আপনাকে ধন্যবাদ। পড়ল রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা কাঁচা বাজার। ভোরে লাগা আগুন সোয়া 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। ভোরে 2তলা মার্কেটটির নিচ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিস জানিয়েছে 5টা 14 মিনিটে আগুন লাগার খবর পেয়ে 5:30 নাগাদ ঘটনাস্থলে পৌঁছে দলটি। পরে তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট 10টি ইউনিট যুক্ত হয়। প্রায় সোয়া 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আগুনের সূত্রপাত মার্কেটের নিচতলা থেকে, তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পুড়ে যাওয়া দোকানগুলোর মালপত্র সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। ফায়ার ফাইটার এবং স্থানীয় জনতার সহায়তায় আমরা 7টার সময় ফায়ার নিয়ন্ত্রণে সক্ষম হই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি এই কলমিলতা বাজারের পাশেই কিওর স্পেশালাইজড হসপিটাল ছিল, সেখানেও ফায়ার ফাইটার এবং স্থানীয় জনতার সহায়তায় আমরা ফায়ারটা যাতে ওই এলাকায় না যায় এবং আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হই। রাজস্ব বোর্ডের প্রত্যক্ষ কর আহরণে ব্যর্থতার কারণেই জিনিসপত্রের দাম বাড়ে দেশে। গবেষকরা মনে করেন দেশে করযোগ্য ব্যক্তির কাছে পৌঁছাতে না পেরে এনবিআর, ভ্যাট ও শুল্কের মতো নিশ্চিন্ত জায়গা বেছে নেয় লক্ষ্যমাত্রা পূরণে। তাতে করের বোঝা বাড়ে সাধারণের ওপর। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে আগামী বাজেটে কম আয়ের মানুষকে স্বস্তি দিতে খাদ্য ও জরুরি পণ্যের ওপর শুল্ক কমানোর পরামর্শ দিয়েছেন গবেষকরা। বাজারে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। সরকারি হিসেবেই মূল্যস্ফীতির পারদ চড়া। তাতে সাধারণের আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে না পারার সংকট কমছে না। আমরা যারা সাধারণ চাকরিজীবী বা সাধারণ লোকজন আছি, কোনো অবস্থায় কোনো বাজেট ফেল, প্রত্যেক মাসে বাজেট ফেল। এখন করতে হবে, উপায় তো নাই, অসুবিধা তো আছে। কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ও স্বস্তির মধ্যে রাখতে বাজেটে বরাবরই প্রতিশ্রুতি ও লক্ষ্যমাত্রা থাকলেও সরকারগুলো তা বাস্তবায়ন করতে পারে না। এখানে একটা আশঙ্কা কিন্তু আছে যে খুব সাবধানতার সাথে যদি বাজেটটা বাস্তবায়ন এবং বাজেটের প্রস্তাবনা না করা হয় তাহলে সেটা কিন্তু আবার মূল্যস্ফীতি আবার উস্কে দিতে পারে। সরকারি বেসরকারি সেবা গ্রহণে রিটার্ন জমা বাধ্যতামূলক করার পর থেকে দেশে টিআইএন ধারীর সংখ্যা 1.5 কোটি ছাড়ায়, কিন্তু তার মধ্যে রিটার্ন দাখিল করে মাত্র 45 লাখ। গবেষকরা বলছেন প্রতি বছর বাজেটে এনবিআর এর উপর বিরাট অঙ্কের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়, কিন্তু প্রত্যক্ষ কর আহরণ বাড়াতে না পেরে ভ্যাট ও শুল্কের মতো নিশ্চিত খাতের উপর চাপ বাড়ায় এনবিআর। ভ্যাট বা অন্যান্য যেগুলোকে পরোক্ষ কর, যেগুলো এই পরোক্ষ করের চাপটা কিন্তু পুরোপুরি সাধারণ মানুষের যে পড়ে। ট্যাক্স দিলে এই দেশে হচ্ছে সব জ্বালা যন্ত্রণা, আর ট্যাক্স না দিয়ে যদি থাকেন
তাইলে আপনিও খুশি, আমিও খুশি। যে দেশে এই অবস্থা সেখানে তো এটা হবে। এখন গভর্নমেন্ট তো তার রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন এক্সপেন্ডিচার চালাইতে হবে, সেই জন্য এখন এই ইনডিরেক্ট ট্যাক্সের উপরে যাচ্ছে। উন্নত বিশ্বে যেখানে নামে মাত্র কর দিতে হয়, সেখানে বাংলাদেশে এই হার চড়া। জরুরি যে খাদ্য পণ্যগুলো রয়েছে, যেগুলো মধ্যবিত্ত, নিম্নবিত্ত, শিশু, তাদের স্বাস্থ্যের সাথে জড়িত, এই পণ্যগুলোকে একটা বাস্কেটকে যদি নির্ধারণ করা হয়, সেই বাস্কেটের ওপরে যে মূসক, সেটা যতটা মিনিমাম রাখা যায়, যতটা কম রাখা যায় ততটা কম রাখা। কর কাঠামোকে ন্যায্য করতে প্রত্যক্ষ কর বাড়ানোর পাশাপাশি কর দিতে হয়রানি কমানোর উপর জোর দিয়েছেন গবেষকরা। মেহেরবনি, ডিবিসি নিউজ, ঢাকা। হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরের 1 দশকেও সফলতার মুখ দেখেনি ট্যানারি শিল্প। কেন্দ্রীয় তরল বর্জ্য শোধনাগার সিইটিপির সংকটে মেলেনি পরিবেশের ছাড়পত্র। ফলাফল, বিশ্ববাজারে রপ্তানির শর্ত পূরণে ব্যর্থ ট্যানারি মালিকরা। বৈশ্বিক সংকটে দেখা দিয়েছে রাসায়নিক সরবরাহ নিয়ে শঙ্কা, তার উপর বেড়েছে লবণের দাম। কোরবানির ঈদ ঘিরে প্রস্তুতি অনেকটা সম্পন্ন হলেও আশা নিরাশার দোলাচলে সাভারের চামড়া শিল্প মালিকরা। পরিবেশগত সনদ, আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে থাকা সহ নানা কারণে কমছে চামড়া রপ্তানি। অথচ একসময় দেশের 3টি প্রধান রপ্তানি পণ্যের একটি ছিল এটি। চামড়া শিল্পের সুদিন ফেরাতে 2017 সালে হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর করা হয় ট্যানারি, কিন্তু 1 দশকেও লক্ষ্যমাত্রা অর্জন করা যায়নি। শুরু থেকেই কেন্দ্রীয় তরল বর্জ্য শোধনাগার সিইটিপি নিয়ে তৈরি হয় নানা সংকট। পর্যাপ্ত বর্জ্য পরিশোধনের সক্ষমতা না থাকায় আজও মেলেনি পরিবেশের ছাড়পত্র। অর্জিত হয়নি আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপ এলডব্লিউজি সনদ। মোস্ট অফ দ্য ফ্যাক্টরি যেহেতু ইন্টারন্যাশনালি তার কোনো রিকগনিশন নাই, তার অ্যাপ্রুভাল নাই, এইখানে কোনো ভালো কাস্টমার আসে না। $400 মিলিয়ন যখন এক্সপোর্ট করতো চামড়া, এখন সেটা এক্সপোর্ট করে $100 থেকে $120 বিলিয়ন। এদিকে কুরবানির ঈদ ঘিরে প্রস্তুতি সম্পন্ন করেছেন ট্যানারি শিল্প মালিকরা। তবে মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে রাসায়নিকের যোগান এবং লবণের বাড়তি দাম ভোগাতে পারে। ইম্পোর্টের ব্যাপারে যখন পিআই গুলো দেওয়া হয়েছে, কিন্তু পিআই মোতাবেক আমাদের যারা সাপ্লায়ার দেশের বাইরে থেকে যাদের থেকে আমরা ইম্পোর্ট করি, ওরা এলসি ওপেন করছে না। সালফিউরিক অ্যাসিডের ব্যাপারটা নিয়ে একটু সমস্যা আছে, যেটা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, অদক্ষ জনবলের কারণেও প্রতি বছর বিপুল চামড়া নষ্ট হয়। পাশাপাশি বর্তমান গরম আবহাওয়ায় মান ধরে রাখা চ্যালেঞ্জিং। যদি চামড়ার মান রক্ষা করতে পারি তাহলে চামড়ার বাজারও ভালো থাকবে, আমরাও সেটা প্রসেস করে শান্তি পাবো। আমরা মোটামুটি আশ্বস্ত যে আস্থা রাখি যে মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে আমাদের যে কোথায় কোথায় সমস্যাগুলো সেগুলো চিহ্নিত করেই আপনার ব্যবস্থা নেবে। শিল্পমন্ত্রী জানান, চামড়া শিল্পের উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে সাভারে বিশ্বমানের সেন্টার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। যে কারেকশন প্রয়োজন সেই কারেকশন আমরা করব। ইন্ডিভিজুয়াল ট্যানারিগুলি, সক্ষম ট্যানারিগুলির অধীনে আমরা অনেকগুলি নতুন করে ইটিপি তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিব। একটি বিশ্বমানের প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত একটি সেন্টার এখানে থাকবে, যার মাধ্যমে আগামী দিনে এই সেক্টরটির ইনশাল্লাহ আপনারা নিশ্চিত এবং ক্রম উত্থান দেখবেন। সাভারে 200 একরের চামড়া শিল্প নগরীতে 141টি ট্যানারি চালু রয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। পাঠ্যপুস্তকে ফিরে আসছে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের প্রকৃত অবদান। 2028 সালের নতুন কারিকুলামে পুনরুদ্ধার হচ্ছে ইতিহাসের এই অধ্যায়। একই সাথে বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদানও আসছে নতুন কারিকুলামে। শিক্ষা গবেষকরা বলছেন, সঠিক গবেষণার মাধ্যমে প্রকৃত তথ্য তুলে ধরতে হবে কারিকুলামে। 25শে মার্চ কাল রাতের পর চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 26শে মার্চ জিয়াউর রহমান প্রথম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। এর আগে চট্টগ্রামের আগ্রাবাদে পাকিস্তানি বাহিনীর অস্ত্র খালাসের তদারকি নির্দেশ অমান্য করে ঘোষণা দেন আই রিভোল্ট বা আমি বিদ্রোহ করছি। মুক্তিযুদ্ধের শুরুর দিকে তিনি 1 নম্বর সেক্টরের এবং পরে 9 নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। জুন জুলাই থেকে তিনি বাংলাদেশের প্রথম নিয়মিত সশস্ত্র বাহিনীর ব্রিগেড জেট ফোর্স এর ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
জিয়াউর রহমানের নেতৃত্বে প্রথম, তৃতীয় ও অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সমন্বয়ে গঠিত এই বাহিনী পাকিস্তানের বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ পরিচালনা করে। এছাড়াও 1971 সালের 28 আগস্ট জিয়াউর রহমান কুড়িগ্রামের রৌমারীতে দেশের অভ্যন্তরে প্রথম মুক্তাঞ্চল ও বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করেন। আর যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে জেট ফোর্স প্রধান হিসেবে জিয়াউর রহমান রণাঙ্গনে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদান, সাহসিকতা ও নেতৃত্বের জন্য বীরোত্তম খেতাবে ভূষিত হন জিয়াউর রহমান। কিন্তু মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা রাখার পরও শিক্ষার্থীদের পাঠ্য বইয়ে বিগত আওয়ামী লীগ শাসনামলে অনেকটা আড়ালেই রাখার চেষ্টা করা হয়েছে জিয়াউর রহমানকে। এবার সত্যটা জানাতে চায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। ইতিহাসের যে বিকৃতিগুলো ঘটে গেছে সেগুলোকেই করা, ইতিহাসকে নির্মোহভাবে দেখা, যার যেটুকু অবস্থান সেটাকে একদম সুনিশ্চিতভাবে নৈর্ব্যক্তিকভাবে শিক্ষার্থীরা যাতে জানে সেটা। হ্যাঁ, ইতিহাসকে হয়তো সাময়িকভাবে কেউ কেউ কাটাছিড়া করে এটাই করতে হয়, কিন্তু নির্মোহ বাস্তবতা কিন্তু উঠে আসবেই। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। শুধু জিয়াউর রহমান নয়, এবার নতুন শিক্ষাক্রমে প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছে বেগম খালেদা জিয়ার অবদানও, যেখানে উঠে আসবে তার দীর্ঘ আন্দোলন সংগ্রামের ইতিহাস, দেশ পরিচালনা এবং আপোষহীন নেতৃত্বের ভূমিকা। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে বেগম খালেদা জিয়ার যে ভূমিকা ছিল ইতিহাসের বইগুলোতে, সেগুলো সেইভাবে উঠে আসেনি। সেগুলো আমরা আবার দেখছি এবং আমাদের যে এক্সপার্টরা অলরেডি, আমরা বগুড়াতে গিয়েছিলাম এই কারিকুলাম পরিমার্জনে, সেগুলো কাজ করে নিয়ে আসছে। এখন ইনডিজাইনের কাজ হচ্ছে। শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, গবেষণার মাধ্যমে সঠিক ও নির্ভুল ইতিহাসই তুলে ধরতে হবে পাঠ্যক্রমে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অবদান মুক্তিযুদ্ধে, সেটা অস্বীকার করবার কোনো উপায়, কোনো ইতিহাস বাংলাদেশের ইতিহাসে অন্তত সম্ভব নয়, কিন্তু তারা এটা করেছে। এখন সেইখানে আমি মনে করি যে সঠিক ইতিহাসটি যদি আসে, তাহলে সেটা আমি মনে করি জাতির জন্য ভালো এবং মঙ্গলজনক। তবে পাঠ্যপুস্তকে ইতিহাস নিয়ে অতীতের অতি বন্দনার সংস্কৃতি থেকে সরে এসে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে চায় এনসিটিবি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, আগেই জানিয়েছি পূর্ণ রাজধানীর বিজয় সরণি মোড়ের কর্মীলতা কাঁচাবাজার ভোরে লাগা আগুন সোয়া 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে কি জানা যাচ্ছে জানাবেন আমাদের। আপনি জানেন যে আজকে ভোরে রাজধানীর বিজয় সরণির কর্মীলতা বাজারে আগুন লেগেছিল এবং ফায়ার সার্ভিসে প্রায় 10টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আমরা এখন রয়েছি বিজয় সরণি সেই কর্মীলতা বাজারে। আপনি জানেন যে সামনেই কিন্তু ঈদ উপলক্ষে এখানে যারা কাঁচা বাজার এবং মুদি দোকানি রয়েছে তারা কিন্তু বেশ কিছু পণ্য তুলেছিল এবং প্রত্যেকটি পণ্যই কিন্তু পুরে বশীভূত হয়ে গেছে। আমরা জানতে পেরেছি এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হয়নি, তবে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেন আগুন লেগেছে সে সম্পর্কে কিন্তু ফায়ার সার্ভিস এখনও জানাতে পারেননি। তারা বলছে তদন্তের পরে একটা তদন্ত কমিটি গঠন হবে, সেই তদন্ত কমিটি গঠন করে এই আগুন কেন লেগেছে সেটা তারা জানাতে পারবে। এটি মূলত সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন একটি বাজার। তবে দোকানিদের অভিযোগ, সিটি কর্পোরেশনের বাজার হলেও কোনো ধরনের তদারকি এখানে করা হয় না এবং দোকানি যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা আসলে অপূরণীয় এবং তারা এটার যে ক্ষতি হয়েছে সেটা যেন সরকারের পক্ষ থেকে যেন তাদেরকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় সেই বিষয়টি তারা জানিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যারা মুদির দোকানি রয়েছে এবং উপরে কিন্তু এসি ফ্রিজ সার্ভিসিংয়ের দোকানও ছিল, সেগুলোও কিন্তু পুড়ে গিয়েছে এবং সিলিন্ডার বিস্ফোরণের কারণে কিন্তু আরও বেশি আগুন দ্রুত ছড়িয়ে যায় এবং নিয়ন্ত্রণ করতে কিছুটা বেগ পেতে হয়। প্রায় 10টি ইউনিটের চেষ্টায় 7টায় নিয়ন্ত্রণের আনে এবং 8টার দিকে পুরোপুরি নির্বাপন করে ফায়ার সার্ভিস। যারা দোকান, যেহেতু ভোরবেলায় আগুন লেগেছিল, যারা দোকানি ছিল তারা কিন্তু ভিতরে আসতে পারেনি, যার ফলশ্রুতিতে ভিতরের ম্যাক্সিমাম যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো তারা বের করতে পারেনি এবং ঘটনা লাগার ঠিক 6 মিনিটের মধ্যে কিন্তু ফায়ার সার্ভিস এখানে এসে উপস্থিত হন এবং আমরা যে দোকানি রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। আমরা একজন দোকানের সঙ্গে একটু কথা বলবো। আপনার কি পুড়েছে, কি পরিমাণ ক্ষতি হয়েছে একটু বলুন। আমার কাঁচামালের দোকান মাল সব পুড়ে আছে। যে আমরা কথা বলছিলাম একজন দোকানের সাথে, তিনি কিন্তু জানাচ্ছিলেন তার কাঁচামাল রয়েছে সেগুলো কিন্তু পুড়ে গিয়েছে। তো এখন পর্যন্ত বিজয় সরণি থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। মিম, ধন্যবাদ ফরহাদ আপনাকে।
বগুড়ায় ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে বিরোধে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। রাতে দুপচাচিয়া উপজেলার ঝাজিরা বাজারে এই ঘটনা ঘটে। নিহত মানিক চৌধুরী পেশায় মাংস বিক্রেতা। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের ভাইয়ের একটি ছাগল প্রতিবেশী এক যুবকের জমিতে ঢুকে ঘাস খায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা মানিক চৌধুরীর ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় দুপচাচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। পদ্মায় পানি বাড়ায় ভাঙন দেখা দিয়েছে দেশের গুরুত্বপূর্ণ নৌরুট পাটুরিয়া ফেরিঘাটে। গত কয়েকদিন ধরে 4 ও 5 নম্বর ঘাট এলাকায় ভাঙছে নদীর পাড়। কোরবানির ঈদ সামনে রেখে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে ঈদ যাত্রায় বাড়বে ভোগান্তি। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের অন্যতম ব্যস্ত নৌরুট পাটুরিয়া দৌলতদিয়া। প্রতিদিন এই ঘাট ব্যবহার করে পারাপার হয় হাজারো যাত্রী ও বিভিন্ন ধরনের যানবাহন। তবে গত কয়েকদিন ধরে পাটুরিয়া 4 ও 5 নম্বর ঘাট এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। আর কয়েকদিন পরেই কোরবানির ঈদ। প্রতি বছর এই সময়ে ঘাটে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেড়ে যায় যাত্রী ও যানবাহনের চাপ। তাই ভাঙন অব্যাহত থাকলে ফেরি চলাচলে বিঘ্ন এবং দীর্ঘ যানজটের আশঙ্কা করছেন ঘাট সংশ্লিষ্টরা। 5 নম্বর ঘাট আসলে খুবই ঝুঁকিপূর্ণ, 4 নম্বর ঘাটও ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এখন ঈদের আগেই এত যানজট দুর্ভোগ যদি হয়, তাহলে তো ঈদের মধ্যে আরো বেশি দুর্ভোগ হবে। 4 নম্বর 5 নম্বর ঘাট ভাঙতেছে, যদি ঈদের ভিতরে এভাবে ভাঙতে থাকে খুব সমস্যা হবে। পদ্মায় পানি বাড়তে থাকায় ঘাটগুলো নিচু স্তর থেকে উঁচুতে স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানালেন বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা। মিড ওয়াটার ঘাট অলরেডি প্রস্তুত করা হয়েছে এবং কিছু কিছু সংস্কার বাকি আছে, সেগুলো বিআইডব্লিউ কর্তৃপক্ষ সংস্কার করতেছে। ভাঙ্গন যদি আপনার রোধ করা, নদী শাসন করা না যায়, সেক্ষেত্রে ঘাট টিকানো খুবই কষ্টসাধ্য হয়ে যাবে। এদিকে ভাঙন ঠেকাতে ফেলা হচ্ছে বালুর বস্তা। বরাদ্দ পেলে নেওয়া হবে স্থায়ী ব্যবস্থা। লঞ্চ ঘাট অথবা 2 নম্বর ঘাটের মাঝখানে কিছু জিও টিউব দিয়ে আমরা প্রতিরক্ষামূলক কাজ শুরু করব। পদ্মা এবং যমুনা নদী ভাঙ্গন কবলিত এলাকা, এখানে স্থায়ী কার্যক্রম হাতে নিতে এখানে অনেক অর্থের প্রয়োজন। একটা প্রকল্প ছাড়া স্থায়ী কোনো কার্যক্রম করা হাতে নেওয়া মানে এটা কষ্টসাধ্যকর। ভোগান্তি কমাতে ঘাট এলাকায় দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি যাত্রী ও যানবাহন চালকদের। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ। খাগড়াছড়ির পাহাড়ি জনপদে আঙুর চাষ করে সফলতা পেয়েছেন উদ্যোক্তা মোহাম্মদ সালাউদ্দিন। দীঘিনালার ভুইয়াছড়ি গ্রামে তার বাগানে দেশি বিদেশি নানা জাতের আঙুর ফল চাষে নজর কেড়েছেন অনেকের। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ভুইয়াচুড়ি গ্রামের উদ্যোক্তা মোহাম্মদ সালাউদ্দিন প্রচলিত আম চাষের পাশাপাশি নতুন কিছু করার চিন্তা থেকেই তিনি ইউটিউব ও ফেসবুক দেখে আঙুর চাষে ঝুঁকেন। 2023 সালে ইউক্রেনের বাইকুনুর জাতের মাত্র 2টি চারা দিয়ে শুরু করা উদ্যোগ বর্তমানে প্রায় 15 শতক জমিতে বিস্তৃত। বাগানে এখন প্রায় 60 ধরনের দেশি বিদেশি আঙুর রয়েছে। এবছর প্রায় 500 থেকে 600 কেজি আঙুর উৎপাদনের আশা উদ্যোক্তার। পাশাপাশি গ্রাফটিং ও রুট পদ্ধতিতে উৎপাদিত চারা বিক্রি করে ভালো আয় করছেন। যদিও পাহাড়ে বাগান হওয়ায় পানি সংকট বড় চ্যালেঞ্জ জানিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। সমতল জমি থেকে 150 ফিট উঁচা একটু পানির সমস্যা ছিল। আঙুরটা আমি আরো ব্যাপক আকারে ছড়াই দেব, প্লাস নিজেও করব। আর সরকারের কাছে আমার দাবি আমাকে একটা গ্রিন হাউস দেওয়ার জন্য। গ্রিন হাউস দিলে আমি কোয়ালিটিফুল আঙ্গুর চাষ করতে পারবো। উদ্যোক্তা মোহাম্মদ সালাউদ্দিনের এই উদ্যোগ দেখে আগ্রহী হচ্ছেন অন্যান্যরাও। কৃষি বিভাগ জানায় পাহাড়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত সালাউদ্দিনের বাগান। এই উদ্যোগ সফলভাবে সম্প্রসারিত হলে পাহাড়ি কৃষকদের লাভজনক বিকল্প ফসল হিসেবে প্রতিষ্ঠা পেতে পারে। পাহাড়ের মাটি আঙ্গুরের মতো এরকম দামি ফল বা পশ্চিমা বিশ্বের যে দামি ফলগুলো আছে সেগুলো চাষ করা সম্ভব। উনি যদি সফল হয়, আমরা আশা করি যে আঙ্গুর চাষটা আমরা দীঘিনালার অন্যান্য উদ্যোক্তা চাষীদের কাছে এটা আমরা ছড়িয়ে দিতে পারবো। সঠিক পদ্ধতি ও যত্ন নিলে পাহাড়ি মাটিতে আঙুর চাষ হবে নতুন সম্ভাবনা, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্যান ডিয়েগো শহরের একটি ইসলামিক সেন্টার ও স্কুলে বন্দুক হামলায় 3 জন নিহত হয়েছেন। হামলার পর উদ্ধার করা হয় 2 বন্দুকধারীর মরদেহ।
সোমবার স্থানীয় সময়ে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ইসলামিক সেন্টার অফ স্যান ডিয়েগো ICSD-তে এই হামলা হয়। হামলাকারী দুজনই পুরুষ। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে তারা আত্মঘাতী গুলিতে মারা গেছে। বন্দুকধারীর গুলিতে নিহতদের একজন ইসলামিক সেন্টারের নিরাপত্তারক্ষী। পুলিশ জানিয়েছে ওই নিরাপত্তারক্ষীর দ্রুত পদক্ষেপের কারণে আরও বেশি প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। আরব মিত্রদের অনুরোধে ইরানের ওপর নতুন সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তবে আলোচনা ভেস্তে গেলে যে কোনো মুহূর্তে শুরু হবে ভয়াবহ হামলা, এমনটি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইরান বলছে কূটনৈতিক আলোচনা চললেও বিশ্বাস নেই যুক্তরাষ্ট্রের ওপর। হামলা হলে দেয়া হবে পাল্টা জবাব। যুক্তরাষ্ট্রের সাথে দ্রুত চুক্তি করতে বেশ কয়েকদিন ধরেই ইরানে নতুন করে সামরিক হামলার হুমকি দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া বার্তায় ট্রাম্প জানান, মঙ্গলবার ইরানে নতুন করে হামলার পরিকল্পনা ছিল, তবে যুদ্ধ বন্ধে চুক্তির সম্ভাবনা দেখা দেয় উপসাগরীয় মিত্র দেশগুলোর অনুরোধে হামলা থেকে সরে এসেছেন তিনি। অন্য একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, ইরানের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, যুদ্ধ ছাড়া চুক্তি হলে মন্দ নয়। চুক্তির ভালো সম্ভাবনা আছে। আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না। যদি আমরা তাদের উপর ভয়াবহ বোমা হামলা না চালিয়ে সেটা করতে পারি, তাহলে আমি খুব খুশি হব। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, নিজেদের অধিকার থেকে তেহরান কোনোভাবেই পিছু হটবে না। নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি বলেন, সংলাপ মানেই আত্মসমর্পণ নয়, দেশের স্বার্থ রক্ষায় ইরান দৃঢ় অবস্থানে থাকবে। আর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, কূটনৈতিক আলোচনা চললেও আস্থা নেই যুক্তরাষ্ট্রের উপর। আলোচনা নষ্ট করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নজির আছে। তারা আলোচনার কথা বলে হঠাৎ হামলা করে বসে। আমাদের বাহিনীও প্রস্তুত। মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রভাব ফেলছে বিশ্ব জ্বালানি বাজারে। হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।